আচ্ছা, তার আগে আমি ক্লাস শুরু করার আগে একটু তোমাদের কাছে বলতে চাই, আমি যে বিষয়গুলো বলছি, ঠিক আছে? আচ্ছা, শুরু ক্লাস যেহেতু একদম প্রথম ক্লাস, আমি সংক্ষেপে দুই একজনকার কাছে বলতে চাই যে তোমাদের কোনো সে আছে কিনা, যেহেতু নতুন ক্লাস একদম নতুন ভাবে শুরু, তোমরা কিছু বলতে চাও কিনা? আমি তোমাদের জন্য অপশন রাখতেছি, যেহেতু নতুন ক্লাস, আমি যেমন আমার মতন করে বললাম, আমার কিছু কথা ছিল, নতুন ক্লাস যেহেতু একদম শুরুতেই আমাকে কিছু বলার দরকার ছিল, আমি বলেছি। এখন আমার কথা যে তোমরা, তোমাদের কোনো কিছু বলার আছে কিনা? হুম। হাবিব, তোমাকে আমি হচ্ছে যে, তুমি বলো, তুমি নিজেকে হচ্ছে যে আনমিউট করে বলো, কি বলতে চাও? আর হচ্ছে যে আপনি হচ্ছে যে এখন থেকে কি সব ক্লাস আপনি নিবেন আর কি, যা আছে আর কি মেডিসিনের সব ক্লাস কি আপনি নিবেন? আর হচ্ছে যে কোন কোন অংশটা নিবেন এটা হচ্ছে যে একটা যদি সিলেবাস দিতেন তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা, ওকে, আমি হচ্ছে যে তোমাদের সিআর এর মাধ্যমে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। শোনো, ওই যেটা বলছে, আমি হচ্ছে যে সব ক্লাস বলতে কি, আমি হচ্ছে যে সিস্টেমিক পার্ট, যেটা আমি আগেই বলছি যে আমাদের জেনারেল মেডিসিনের যে সিস্টেমিক পার্টটা আছে, হ্যাঁ, জেনারেল মেডিসিনে আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে জেনারেল পার্ট, একটা হচ্ছে সিস্টেমিক পার্ট। জেনারেল পার্টটা স্যার নিবেন, বা আমি জানি না স্যার পুরো শেষ করছেন কিনা। আমি হচ্ছে সিস্টেমিক পার্টটা কন্ডাক্ট করব, ঠিক আছে? আর সিলেবাসের যে অংশটুকু, আমি শুধু হচ্ছে যে জেনারেল পার্টের যে সিলেবাসটুকু আছে, আমি এটা হচ্ছে যে প্রোভাইড করবো। ওকে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর কেউ? ওকে, তাহলে হচ্ছে যে, তাহলে আমরা শুরু করি। আর মনে হয় কোনো সমস্যা নেই তোমাদের। আর তোমাদের দেখলাম প্রায় পার্টিসিপেন্ট 90, 90 জন আসছে। দ্যাট মিনস আমি যে ইনফরমেশন পাইছি, তোমাদের মেবি এই 90 এইরকমই থাকে। তাহলে আমি শুরু করে দিলাম। শোনো, আমরা হচ্ছে আজকে যেটা প্রথমে জানবো, যে কোনো একটা সিস্টেম সম্পর্কে আমরা যখন জানি, শোনো, এর পরবর্তীতে আমরা হচ্ছে যে মেডিসিনের ডিজিজ গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, ডিটেলস স্টাডি করব, যে আসলে কিভাবে ডিজিজ হয়, বা ওই সিস্টেমটা কোনো ডিজিজ দ্বারা এফেক্টেড হয়, তখন ওই সিস্টেমটার ক্ষেত্রে কিছু কমন ম্যানিফেস্টেশন আছে। হ্যাঁ, ম্যানিফেস্টেশন থাকে কিছু, ওই সিস্টেমটার ডিজিজ ডায়াগনোসিস করার জন্য কিছু হচ্ছে যে টেকনিক আছে ডায়াগনোসিস করার জন্য। হ্যাঁ, ওইগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে যে কিছু প্রিন্সিপাল আছে, যেগুলো হচ্ছে যে ওই সিস্টেমটার ট্রিটমেন্ট করার জন্য, ওই সিস্টেমে যে ডিজিজ গুলো হয়, ওই ডিজিজ গুলো ট্রিটমেন্ট করার জন্য আমাদের কি কি হচ্ছে প্রিন্সিপাল গুলো ফলো করা দরকার। যে মনে করো যে তোমার ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে যদি আলোচনা করি, ডাইজেস্টিভ সিস্টেমের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি পাওয়া যায়, এখানে হচ্ছে যে তোমরা অলরেডি অনেকগুলো টার্ম জানো: ব্লোট, টিম্পেনি, তারপর হচ্ছে যে লুমিনাল এসিডোসিস, হ্যাঁ, বা হচ্ছে যে অ্যাবোমিজাল ইনফেকশন, চোক, তারপর হচ্ছে যে ফেরেঞ্জিয়াল অবস্ট্রাকশন, বা হচ্ছে বলো যে ফেরেঞ্জিয়াল প্যারালাইসিস। এই ধরনের অনেকগুলো সমস্যা পাওয়া যায়, স্টোমাটাইটিস, জিনজিভাইটিস। হ্যাঁ, এগুলো সাধারণত হয়ে থাকে বা পাওয়া যায়। কথা হচ্ছে যে আমরা যখন এই সমস্যাগুলোকে বা এই প্রবলেম গুলো আলোচনা করব, এই প্রবলেম গুলো সম্পর্কে জানবো, তখন আমাদের কি হবে, কিছু প্রিন্সিপাল আছে যে ডাইজেস্টিভ সিস্টেমের ডিজিজ গুলো আলোচনা করার জন্য বা ডিজিজ গুলোকে জানার জন্য, সেটার প্রিন্সিপাল ম্যানিফেস্টেশন কি কি, সাধারণত সাইন সিমটম হইতে পারে, কি কি ম্যানিফেস্টেশন পাওয়া যাইতে পারে। শুনে, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে না? আমি হচ্ছে, শুনো, আমি হচ্ছে হেডফোন ইউজ করতেছি না, আমি কিন্তু সরাসরি কথা বলতেছি। কারণ হচ্ছে যে এর আগের ক্লাস, আমি তোমাদের যাদের সিনিয়র ছিল ওদের হেডফোনে ক্লাস নেওয়ার কারণে ওরা বলে যে সাউন্ড হয় নাকি। হ্যাঁ, এই কারণে আমি হেডফোন ইউজ করতেছি না। আমি হচ্ছে যে সরাসরি কথা বলতেছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে বলবা, তারপর আমি চেষ্টা করব। হ্যাঁ, এই যে একজন বলছে যে শুভ, বলছে যে স্যার একটু জোরে বলার জন্য বলছে। এখন শুনতে পাচ্ছো? ও, ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। শোনো, তাহলে আমরা সবার আগে জানবো ম্যানিফেস্টেশন অফ এলিমেন্টারি ট্রাক্ট ডিসফাংশন। মানে এলিমেন্টারি ট্রাক্টের ম্যানিফেস্টেশন মানে কি হচ্ছে যে ডিসফাংশন গুলো সাধারণত হয় বা কি ধরনের সমস্যাগুলো পাওয়া যায়। এলিমেন্টারি ট্রাক্টের ডিসফাংশন কি ধরনের ডিসফাংশন পাওয়া যাইতে পারে নরমালি। শোনো, আমরা এখানে কিন্তু জেনারেল পড়তেছি, জেনারেলি বলতেছি। আমরা যখন ডিজিজ নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা ডিজিজ সম্পর্কে আলোচনা করব, ওটা পরে আমাদের অনেক সাবজেক্ট আছে পরবর্তীতে। এখানে যেহেতু এটা জেনারেল সাবজেক্ট, জেনারেল মেডিসিন, এখানে আমরা একদমই জেনারেল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ম্যানিফেস্টেশন এলিমেন্টারি ট্র্যাক্টের ডিসফাংশন। এলিমেন্টারি ট্র্যাক্টের ফাংশন গুলো তোমরা অবশ্যই জানো, ফিজিওলজি বা অন্য সাবজেক্ট গুলাই পড়ছো। যেহেতু ডিসফাংশনের কথা বলা হয়েছে, দ্যাট মিনস অ্যাবনর্মালিটিস গুলোর কথা বলা হয়েছে। এখানে কি হইতে পারে দেখো, শুরু থেকে আমরা আসি। এলিমেন্টারি ট্র্যাক্ট বা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট গুলা তোমরা জানো অবশ্যই, পার্ট, ঠিক আছে। তাহলে শুরুতে যে ডিসফাংশনটা আমরা পাইতে পারি সেটা হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ প্রিহেনশন, মেস্টিকেশন, সোয়ালোইং। কি হইতে পারে? প্রিহেনশন। প্রিহেনশন মানে কি তোমরা তো জানোই, গ্রাস গ্রাবস করা, কোন একটা খাবারকে গ্রাবস করলো। মেস্টিকেশন, দেন হচ্ছে সোয়ালোইং, গেলা, খাওয়াটাকে গেলা। তা এই ধরনের সমস্যাগুলো হতে পারে অ্যাবনর্মালিটিস অফ প্রিহেনশন, মেস্টিকেশন, সোয়ালোইং। আমি ধীরে ধীরে বলবো, রিপিট করব, এবং এই জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা একটু শোনার চেষ্টা করো, ঠিক আছে, যতটুকু পারো। কারণ তোমরা যখন পাবা, তোমরা যদি শোনো, তোমাদের জন্য ইজি হবে বিষয়টা। আর সবচেয়ে বড় বিষয় কি, এগুলো খুব ডিফিকাল্ট বিষয় না, তোমরা এগুলো সম্পর্কে ধারণা অলরেডি আছে। কি বললাম, সবার প্রথমে প্রিহেনশন, মেস্টিকেশন, সোয়ালোইং এর ক্ষেত্রে অ্যাবনর্মালিটিস দেখা দিতে পারে। যেমন কিছু ডিজিজ আছে, তোমাদেরকে যদি আমি বলি যে এফএমডি আছে, এফএমডির ক্ষেত্রে কি হয়, মাউথ এন্ড ফিট রিজন গুলোতে সাধারণত কি হয়, লেশন দেখা দেয়। এফএমডি সম্পর্কে তো জানো, শুনছো অবশ্যই, কারণ জানো, শুনছো। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা তো এফএমডি সম্পর্কে পড়েও আসছো, প্যাথোলজি বা অন্যখানেও পড়ছো। কি হয় সাধারণত মাউথ রিজিয়নে বা হচ্ছে যে তোমার আহ হ্যাঁ, একজন শোনো, বলছে যে স্লাইড শো করলে। আমি হচ্ছে যে কথাগুলোকে বলি, তোমাদের লিখতে হবে না তো, তুমি শোনো জাস্ট, বুঝছো। স্লাইডটা যেটা আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি যে তোমরা শোনো, এই জন্য আমি স্লাইড শোটা করতেছি না। আর ওখানে স্লাইড শো করে তোমাকে লেখার কোনো দরকার নেই, তুমি ইনফরমেশন গুলা শোনো। যে জিনিসটা তোমার কাছে মনে হচ্ছে যে আমি এই জিনিসটা জানি না, এই জিনিসটা আমাকে একটু লিখে রাখার দরকার নাই, তুমি মেমোরাইজ করে। আমি তোমাকে বই দেবো, এই জন্য আমি বই দিচ্ছি, বইটা দিয়ে দেবো। স্লাইডের যে কথাগুলো থাকবে ওর অধীনে, ওই কথাগুলো তোমরা হচ্ছে ওই বই থেকে পাবা। আমি এই জন্যই চাচ্ছি যে স্লাইডটার পাশাপাশি তোমরা একটু বইটা স্টাডি করো, কারণ আমি জানি সবাই এই কাজটা করবে না। যারা করবে তাদের বেসিকটা ভালো ডেভেলপমেন্ট হবে, তারা ভালো জানবে এবং ভালো শিখবে। এই জন্যই আমি হচ্ছে যে এই কাজটা করতেছি, ঠিক আছে। সো এই জন্য আমি আমি খুবই স্লোলি বলবো, রিপিট করবো 2-3 বার, সো বোঝার চেষ্টা করো। ওকে, স্লাইড গুলো আমি দিয়ে দেবো, টেনশনের কিছু নেই। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয়টা যেটা হইতে পারে, ড্রলিং অফ স্যালাইভা এন্ড এক্সেসিভ স্যালাইভেশন। ড্রলিং অফ স্যালাইভা এন্ড এক্সেসিভ স্যালাইভেশন সাধারণত কোন ডিজিজ গুলোর ক্ষেত্রে হয়? যেগুলা ডিজিজ, স্টোমাটাইটিসে তোমরা অনেকগুলা সিমটম পড়ছো, বা অনেকগুলা হচ্ছে যে ডিজিজের নাম পড়ছো। স্টোমাটাইটিসের ক্ষেত্রে পড়ছো না, যেমন এফএমডির ক্ষেত্রে স্যালাইভেশন হয়, রেবিসের ক্ষেত্রে স্যালাইভেশন হয়, হ্যাঁ, এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে আমি এক নজর আগে বলে যাই, তারপর এগুলা সম্পর্কে আর একটু আমি বলবো। ভমিটিং এন্ড রিগার্জিটেশন। আচ্ছা, ড্রলিং অফ সালাইভা, এক্সেসিভ সালাইভেশনের পরে হইতে পারে ভমিটিং এন্ড রিগার্জিটেশন। দেন হইতে পারে ডায়রিয়া, কনস্টিপেশন এন্ড স্ক্যান্ট ফিসিস। ডায়রিয়া, কনস্টিপেশন, স্ক্যান্ট ফিসিস। ইলিয়াস একটা টার্ম আছে, এটা আমি পরে বলতেছি তোমাদেরকে। এলিমেন্টারি ট্রাক্ট হেমোরেজ। এলিমেন্টারি ট্রাক্টে যে কোনো ধরনের হেমোরেজ হইতে পারে। অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, সাধারণত হচ্ছে যেটা আমরা কি কোলিক নামে জানি। অ্যাবডোমিনাল পেইন যেটা হচ্ছে কোলিক নামে জানি। টেনেসমাস। শোনো, শব্দগুলো, টার্ম গুলো, কিছু কিছু টার্ম তোমাদের কাছে একটু নতুন, সমস্যা নাই, আমি আগে একটা গ্লান্স বলে যাই, তারপর আমি ওইগুলো বলতেছি। টার্ম গুলো কি, শক অ্যান্ড ডিহাইড্রেশন। শক অ্যান্ড ডিহাইড্রেশন হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে, অ্যাবনর্মাল নিউট্রিশন হতে পারে। ওকে,
তাহলে এখন আমরা সবার আগে যে পয়েন্টটা সম্পর্কে জাস্ট শোনো, এগুলা সম্পর্কে আলোচনা করলে অনেক সময় যাবে। জাস্ট আমরা হচ্ছে যে খুবই হালকাভাবে জানবো। কারণ এতগুলো পড়া যাবে না। এইগুলো অনেকগুলো বিষয় আছে। সবার আগে যে পয়েন্টটা আমি বলছিলাম, abnormalities of prehension, mastication, swallowing. প্রিহেনশন কি? প্রিহেনশন হচ্ছে গ্রাসপিং ফর ফুড উইথ দ্য মাউথ। অ্যাক্ট অফ গ্রাসপিং ফর ফুড মানে হচ্ছে যে আমরা কি করি, আমরা যেমন হচ্ছে প্রিহেনশন মানে কথাটার মানে হচ্ছে গ্রাফস করা, কোনো কিছুকে গ্রাফস করা, ধরা। তাহলে এনিম্যাল সাধারণত কি ধরে? মাউথ দিয়েই তো হচ্ছে ফুডটাকে ধরে, ঠিক আছে? এটাই। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে ফল্টি প্রিহেনশন কি কি কারণে হইতে পারে? অনেকগুলো কারণে দেখা যাবে তোমার প্রিহেনশনে সমস্যা হইতে পারে। সেটা হচ্ছে যে প্যারালাইসিস অফ মাসল অফ জ এন্ড টাং, মানে হচ্ছে জ এবং টাং রিজিয়নের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলো যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে কি তোমার হচ্ছে যে তাহলে দেখা যাবে যে তোমার এনিমেল কি হচ্ছে যে খাবারটাকে প্রিহেনশন করতে পারবে? পারবে না। আচ্ছা, তাছাড়া মনে করো এমন হইতে পারে যে তোমার ম্যাল পজিশন অফ ইনসিসর টিথটা হচ্ছে ম্যাল পজিশন হইতে পারে, হ্যাঁ? বা অনেক সময় এমন হইতে পারে অ্যাবসেন্স অফ সাম ইনসিসর টিথ, এরকম সমস্যা থাকতে পারে, কনজেনিটাল অ্যাবনরমালিটিস থাকতে পারে, এগুলো হইতে পারে। ওকে। ম্যাস্টিকেশনে যদি প্রবলেম হয়, দেখা যাবে যে তোমার যদি হচ্ছে যে টিতে কোনো সমস্যা থাকে, তার হচ্ছে যে গামের সমস্যা থাকে বা এই ধরনের সমস্যাগুলো থাকে ম্যাস্টিকেশনে, হ্যাঁ? সেক্ষেত্রে তার হচ্ছে ম্যাস্টিকেশনে প্রবলেম হবে। যেমন কিছু ডিজিজ আছে তোমার হচ্ছে যে যেমন হচ্ছে লাম্পি জ তোমরা পড়ছো না? লাম্পি জ বা হচ্ছে উডি টাং, যে ডিজিজ গুলো আছে, অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোবেসিলোসিস, তোমরা পড়ে আসো, তোমরা জানো। এগুলোর ক্ষেত্রে কি মেস্টিকেশনটা ইজি হয়? মেস্টিকেশনটা ইজি হয় না। জ বা হচ্ছে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে সাধারণত মেস্টিকেশন প্রবলেম হয়। হ্যাঁ, এখন হচ্ছে যে সোয়ালুইং এর ক্ষেত্রে কি কি সমস্যা হইতে পারে? সোয়ালুইং এর ক্ষেত্রে তোমার যদি মনে করো যেমন আম, আম, চোখ যদি হয়, চোখ মনে করো ইসোফেজিয়াল অবস্ট্রাকশন হয়েছে, চোখ ইসোফেগাসটা কোনো কিছু ফরেন ম্যাটেরিয়ালস আটকাইছে ইসোফেগাসের মধ্যে, তাহলে ইসোফেগাসের মধ্যে যদি আটকায়, সেটা হতে পারে ব্লকেজটা দুই ধরনের হতে পারে, কমপ্লিট হতে পারে, পার্শিয়াল হতে পারে। এখন যদি মনে করে এই ধরনের সমস্যা হয়, তাহলে কি হচ্ছে যে অ্যানিমেলটা কি সোয়ালোইং করতে পারবে? সে কিন্তু সোয়ালোইং করবে না, সে কিন্তু রিগার্জিটেট করবে। সে হচ্ছে কি করবে? যে পানি খেলে কি হয়, পানিটা লাংসে যখন চলে যায় তখন কিন্তু তার কষ্ট হয়, পরে সে ওইটাকে ভমিট বা হচ্ছে যে এই জন্য কিন্তু পানিটাকে সে খাইতে চায় না, কারণ তার খুব পেইনফুল একটা কন্ডিশন তৈরি হয়। দেন আসি আমরা হচ্ছে যে ড্রলিং অফ স্যালাইভা, এক্সেসিভ স্যালাইভেশন। আমি এটা অলরেডি বলছি যে এখানে তোমার বিভিন্ন কারণে হইতে পারে, হ্যাঁ? যেমন টক্সিন যে কজগুলো আছে, যদি মনে করো যে এনিমেল কোনো ধরনের টক্সিন দ্বারা এফেক্টেড হয়, মানে কোনো কিছু এমন কোনো প্লান্ট খাই ফেলছে টক্সিন, মনে করো হচ্ছে পয়জনাস প্লান্ট যেটা হচ্ছে টক্সিন লিবারেট করে, বা কোনো ধরনের হচ্ছে যে কেমিক্যাল গুলো যেগুলো হচ্ছে যে টক্সিন লিবারেট করে বা হচ্ছে যে টক্সিন জাতীয়, সেক্ষেত্রে তোমার হচ্ছে কন্টিনিউয়াস স্যালাইভেশন হবে। এখন স্যালাইভেশনের বিভিন্ন ধরন আছে। যদি টক্সিন দ্বারা এফেক্টেড হয়, সেক্ষেত্রে স্যালাইভেশন হতে পারে। র্যাবিস এর ক্ষেত্রে স্যালাইভেশন হয়, তারপর হচ্ছে তোমার এফএমডির ক্ষেত্রে হবে, এরকম আরো অনেক ডিজিজ আছে। এগুলো ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্যালাইভেশন গুলো হতে পারে। আর ভমিটিং, রিগার্জিটেশন, তোমরা অলরেডি জানো যে আসলে ভমিটিং জিনিসটা কি। যে ভমিটিং হচ্ছে কি ফোর্সফুল ইজেকশন অফ কন্টেন্টস অফ দ্য স্টোমাক এন্ড দ্য প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইন থ্রু মাউথ। আসলে হচ্ছে কি ভমিটিংটা হচ্ছে কি, তোমরা ফিজিওলজিতে জানো যে ভমিটিংটা হচ্ছে যে আসলে বডির জন্য কি একটা প্রসেস, বডির জন্য কি এটা হার্মফুল প্রসেস নাকি হচ্ছে বেনিফিশিয়াল প্রসেস, তোমরা এটা অলরেডি তোমরা এগুলো পড়ে আসছো। তো ভমিটিংটা কখন করে? যখন হচ্ছে ফোর্সফুল ইজেকশন অফ কন্টেন্ট অফ স্টোমাক, স্টোমাকের যে কন্টেন্টটা আছে সেটাকে কি করে অ্যানিমেল হচ্ছে ভমিটিং করে বের করে দেয়। কি করে? ফোর্সফুল ইজেকশন করে অ্যানিমেলটা কন্টেন্টটাকে বের করে দেয়। এর মধ্যে হচ্ছে যে মনে করে অ্যাকিউট আছে, ক্রনিক আছে, এগুলো তোমরা পরবর্তীতে পড়বা, এগুলো আরো সামনে আসবে, হ্যাঁ, স্মল অ্যানিমেল বা এখানে। তখন দেখবে এই বিষয়গুলো সম্পর্কে আরো জানতে পারবে। আর রিগার্জিটেশন তোমরা অলরেডি জানোই যে এক্সপালশন থ্রু মাউথ আর নেজাল ক্যাভিটিস অফ ফিড, স্যালাইভা, আদার সাবস্টেন্স, যেটা এখন পর্যন্ত স্টোমাকে পৌঁছায় নাই, সেটাকে কি করতেছে? সে হচ্ছে যে মনে করো রিগার্জিটেশন করতেছে অ্যানিমেলটা, ওই কন্টেন্টটা ফিড হোক, স্যালাইভা হোক বা আদার সাবস্টেন্স, যেটা এখন পর্যন্ত স্টোমাকে রিচ করেনি, স্টোমাকে পৌঁছায় নাই, সেটাকে সে কি করতেছে? বের করতেছে, রিগার্জিটেট।
রিগার্জিটেড বিভিন্ন কারণেই করতে পারে। যদি তার মনে করো ইসোফেগাসে কোনো ধরনের প্রবলেম থাকে, সেটা হচ্ছে ইসোফেজিয়াল অবস্ট্রাকশন হতে পারে, ইসোফেজিয়াল আম আ তোমার হচ্ছে যে প্যারালাইসিস হতে পারে। তারপর হচ্ছে যে ইসোফেজাইটিস হইতে পারে, ইনফ্ল্যামেটরি কন্ডিশন হতে পারে। সেগুলোর ক্ষেত্রে দেখা যাবে সে রিগার্জিটেশন করবে। আচ্ছা। তারপরে কি বলছিলাম? ডায়রিয়া, কনস্টিপেশন, স্ক্যান্ট ফিসিস। ডায়রিয়া তোমরা অবশ্যই জানো। ডায়রিয়া হচ্ছে কি? মনে করা হচ্ছে যে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ ডেফিকেশন, মানে নরমাল বিয়ন্ড, মানে তোমার হচ্ছে যে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ ডেফিকেশন। তার মানে হচ্ছে নরমাল যে রেট আছে সেখান থেকে যখন ওটাকে এক্সিড করে দেয় ফ্রিকোয়েন্সি রেটটা, মানে হচ্ছে যে তোমার ডেফিকেশনের যে রেট আছে সেটা যখন বাড়ে যায়, কোথায় থেকে? নরমাল থেকে, নরমাল অবস্থা থেকে যখন হচ্ছে ডেফিকেশনের পরিমাণটা বাড়ে যায় সেটা হচ্ছে ডায়রিয়া। কনস্টিপেশন অবশ্যই তোমরা জানো। কনস্টিপেশন মানে হচ্ছে কি? যখন হচ্ছে নরমাল থেকে আর কনস্টিপেশনটা অবশ্যই জানো তুমি। কনস্টিপেশনটা হচ্ছে কি হয়, যে এখানে হচ্ছে যে তোমাদের মানে হচ্ছে যে ইয়ার পরিমাণটা কমে যায় একদম, মানে নরমাল থেকে অনেক বেশি কমে যায়। কনস্টিপেশন অবস্থা হয়। আমরা নরমালি বলি না যে কনস্টিপেশন যে অবস্থা, এগুলো খুব। হ্যাঁ। আরেকটা হচ্ছে স্ক্যান ফিজিস। স্ক্যান মানে তো বুঝতেই পারতেছি, স্ক্যান মানে হচ্ছে যে তোমাদের কম অ্যামাউন্ট। স্ক্যান মানে হচ্ছে যে লিটিল অ্যামাউন্ট, লিটিল মানে হচ্ছে যে এটাও নরমাল থেকে কম। কনস্টিপেশন আর এটার মধ্যে খুব কাছাকাছি, কিন্তু হচ্ছে কনস্টিপেশনে কি হয়? কনস্টিপেশন আমরা বলি না যে সিভিয়ার কনস্টিপেশন হয়েছে, এনিমেল হচ্ছে যে মনে করো যে একদিন হয়ে গেছে, বা দিনে যে যে সময়টা তার ইয়ে করা দরকার, যতটুকু সময় সে ডেফিকেশন করে নরমালি, সেই সময়টা সে ডেফিকেশন করতেছে না, মানে দেখা যাবে যে তার অবস্থাটা খুব খারাপ হয়েছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের যেমন লাক্সেটিভ, পার্গেটিভ বা এগুলো ইউজ করে থাকি। তোমরা ফার্মাকোলজিতে পড়ছো, এগুলো ইউজ করা হয়। এটা আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। এখন এখানে একটা হচ্ছে যে একটা টার্ম আমি তোমাদেরকে বলছিলাম, আমার মনে হয় এই টার্মটা তোমাদের কাছে নতুন, ইলিয়াস। হ্যাঁ, ইলিয়াস হচ্ছে ফাংশনাল অবস্ট্রাকশন অফ দ্য ইন্টেস্টাইন অর ফেইলিয়ার অফ পেরিস্টালসিস। ফাংশনাল অবস্ট্রাকশন অফ ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে যখন হচ্ছে ফাংশনালি অবস্ট্রাকশন হয়ে যায় বা ফেইলিয়ার অফ পেরিস্টালসিস, এই জিনিসটাকেই বলা হচ্ছে ইলিয়াস। কি? ফাংশনাল অবস্ট্রাকশন অফ দ্য ইন্টেস্টাইন। ওকে। আচ্ছা, এগুলা সম্পর্কে হচ্ছে শুধু টার্ম গুলো জানা থাকুক, কারণ এগুলো একটা ডিটেলস অনেক বর্ণনা আছে বা এটা আছে, অত কিছু পড়তে গেলে দেখা যাবে যে আসলে সময়টা অনেক চলে যাবে বা বিষয়টা জটিল হয়ে যাবে। জাস্ট টার্ম গুলো জানে রাখা। ওকে। আর হচ্ছে এলিমেন্টারি ট্রাক্ট হেমোরেজ, আরেকটা টার্ম এরপরে যেটা বলছিলাম, এলিমেন্টারি ট্রাক্ট হেমোরেজ। হেমোরেজ মানে তোমরা জানোই যে হচ্ছে ব্লাড ভেসেলের বাইরে যখন হচ্ছে কি পাওয়া যায়, ব্লাডটা পাওয়া যাবে। হ্যাঁ, ব্লাড ভেসেলের রাপচার হয়ে বা কোনো মাধ্যমে হেমোরেজ। হেমোরেজটা সাধারণত কোথায় হতে পারে? স্টোমাক আর ইন্টেস্টাইনে হতে পারে। ফার্ম অ্যানিমাল গুলাতে এটা খুব কমনলি পাওয়া যায়, হয় আর কি, মানে কমন অনেক সময় পাওয়া যায়। যেমন হচ্ছে যে তোমার আলসার হইতে পারে। হ্যাঁ, আলসার হইতে পারে। তারপর হচ্ছে হেমোরেজিক এন্টেরাইটিস হইতে পারে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে পাওয়া যেতে পারে। বা ব্লাড সাকিং যে নেমাটোড গুলো আছে, বানোস্টোমিয়াসিস আছে না, তোমরা যেটা পড়ছো যে হুক ওয়ার্ম অফ ক্যাটেল, যেগুলো হুক ওয়ার্ম অফ ক্যাটেল, কি কি হইতে পারে? আলসার হইতে পারে। তোমরা এগুলো জানো, আলসার, ইরোশন আলসার। তারপর হচ্ছে যে তোমার হেমোরেজিক এন্টেরাইটিস হইতে পারে। তারপর হচ্ছে যে হুক ওয়ার্ম যেগুলো আছে ক্যাটেলের, তারা হচ্ছে যে হেমোরেজ করতে পারে। ওকে, এগুলা হইতে পারে। অ্যাবডোমিনাল পেইন যে আছে, আমরা আসলে পেইনটা পরে পড়বো, ইকুয়াইন কলিক নিয়ে পড়বো। পেইন বিভিন্ন কারণে হইতে পারে। হ্যাঁ, পেইন পেইন বিভিন্ন কারণে হতে পারে। দেখা যাবে যে তোমার অনেক সময় দেখা যায়, সাধারণত হচ্ছে হর্সের ক্ষেত্রে পেইনটা সাধারণত বেশি হয়ে থাকে। কলিক যেটা ইকুয়াইন কলিক, ওটা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। অ্যাবডোমিনাল পেইন, টেনেসমাস। শোনো, টেনেস মাছটা হচ্ছে কি আসলে, এনিমেল যখন ডেফিকেশনের সময় যে কোথ দেয়, মানে তোর মানে পেইনফুল ডেফিকেশন, এক কথায় যদি আমি বলি পেইনফুল ডেফিকেশন, মানে ডেফিকেশনটা নর্মালি যখন হয়, নর্মালি কেমন হবে? নর্মালি নর্মালের মতোই হবে, সেখানে তো কোনো পেইন হওয়ার কথা না। কিন্তু যখন হচ্ছে যে তোমার হচ্ছে ডেফিকেশনের সময় সে পেইন ফিল করে বা ডেফিকেশনটা আসলে পেইনফুল হয়, তখনই সেটাকে বলা হচ্ছে টেনেসমাস। এই টার্মটাকে বলা হয় টেনেসমাস। এক কথায় যদি আমি বলি পেইনফুল ডেফিকেশন।
ডেফিকেশনের সময় সে যদি পেইন অনুভব করে, তাহলে এই টার্মটাকে কি বলা হচ্ছে? টেনেসমাস। টেনেসমাস মিন্স পেইনফুল ডেফিকেশন। আর হচ্ছে যে শক, ডিহাইড্রেশন। তোমার হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টের ক্ষেত্রে হচ্ছে যে ডিহাইড্রেশন একটা খুবই কমন সাইন। যদি ডায়রিয়া হয় বা ভমিশন হয়, তাহলে কি হবে? তোমার ডিহাইড্রেশন কমন, তোমার শরীরে কি হবে? ওয়াটার কন্টেন্ট কমে যাবে না? অবশ্যই কমে যাবে। ভমিশন বলো, ডায়রিয়া বলো, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ডিহাইড্রেশন এটা খুবই কমন টার্ম। আর শক হচ্ছে কি? সাডেন ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস। শক, তোমার বডিতে যখন অনেক বেশি হচ্ছে যে ফ্লুইড কমে যাবে, ফ্লুইড লেভেল কমে যাবে, বিভিন্ন কারণে শক হইতে পারে। আসলে শকের ডেফিনিশন যেটা, সেটা বলা হচ্ছে সাডেন ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস। সাডেন, হঠাৎ করে। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে অল্প সময়ের জন্য। ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস, কনসাসনেসটা চলে গেল। কি হলো? হঠাৎ করে অল্প সময়ের জন্য সে হচ্ছে কনসাসনেস হয়ে গেল। আবার ওটা কি হবে? ওর রিকভারিটা আবার কি হবে? হঠাৎ করে দেখা যাবে সঙ্গে সঙ্গে রিকভারি হয়ে গেছে শকের ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লুইড থেরাপি ইউজ করা যায়। ডিহাইড্রেশনের ক্ষেত্রে কোনো কথাই নেই। ডিহাইড্রেশনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ফ্লুইড থেরাপি দিতে হবে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তোমাদের যদি হচ্ছে মানে অ্যানিমালের ক্ষেত্রে যদি হয় যে অ্যাবডোমিনে গ্যাস ফর্ম করছে, হ্যাঁ, দেখা যাবে যে সে হচ্ছে মনে করো অনেক বেশি হচ্ছে কার্বোহাইড্রেট খাই ফেলছে, অনেক বেশি হচ্ছে যে কোনো, অনেক সময় দেখবা গ্রামগঞ্জে বা শহরেই হোক, অ্যানিমাল কি করে কি, মানুষ হচ্ছে যে কোনো একটা দাওয়াত হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সে করছে কি তোমার অনেক বেশি পরিমাণে ভাত খাওয়াই ফেলেছে। ভাত বাসছে, তখন সে চিন্তা করছে ভাতটা কেন নষ্ট করবো, অ্যানিমেল তো আছে, আমার গরু আছে বা এগুলো আছে, আমরা তাদেরকে হচ্ছে খাওয়াই দিই, খাওয়াই দেয়। খাওয়াই দিয়ে কি হয়? তখন দেখা যায় যে অ্যানিমেলটা, হ্যাঁ, পেইনফুল ডেফিকেশন, এটা হচ্ছে টেনেসমাস। পেইনফুল ডেফিকেশন, টেনেসমাস। আমি একটা কথা বলছি না, টেনেসমাস। হ্যাঁ, টেনেসমাস, পেইনফুল ডেফিকেশন যেটা, এটাকে বলা হচ্ছে টেনেসমাস। আচ্ছা, অ্যাবডোমিনাল ডিস্টেনশনের যে কথা বলছি, এটা এই ক্ষেত্রে তোমরা কিছুটা হলেও তোমাদের ধারণা আছে, ব্লড বলো বা টিম্পেনি বলো বা এইগুলা, রুবিনাল অ্যাসিডোসিস, আরো আদার যে সমস্যাগুলো আছে, যেমন হচ্ছে অ্যাবোমেজাল ইমপ্যাকশন, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে হচ্ছে যে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা আরো পরে জানবো। ইনজেকশন, কোনো খাবার হচ্ছে ইনজেস্ট করা, ইনজেকশন, ডাইজেশন এন্ড মেটাবলিজম। ইনজেকশন করা হলো, খাওয়া হলো, ডাইজেশন হবে, হ্যাঁ, ডাইজেশনটা হবে কোথায়? তোমার হচ্ছে স্টোমাকে। তারপর হচ্ছে মেটাবলিজম, মানে না সরি, আমি হচ্ছে ভুল বলছি। সেটা হচ্ছে যে তোমার ইনজেকশন করার পরে ডাইজেশন হবে তোমার কোথায়? ইন্টেস্টাইনে। দেন হচ্ছে যে তোমার মেটাবলিজম হবে ব্লাডে। ইন্টেস্টাইনের পর তোমার মনে করো যে হচ্ছে যে নিউট্রিশন যে আছে, নিউট্রিশনটা কি হবে? নিউট্রিশনটা তোমার হচ্ছে যে আম, আমরা যখন খাই, খাওয়ার পরে যখন ডাইজেশন হবে, ডাইজেশন হওয়ার পরে নিউট্রিশনটা কোথায় হবে? বডিতে অ্যাবজর্ব হবে। নিউট্রিশনটা অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পর যে সেলের যেভাবে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সেটা হচ্ছে যে তোমার বডির বিভিন্ন জায়গায় চলে যাবে। ওকে, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন। ও, শোনো, আমি সরি, আমি এই টার্মটা একটু মনে হয় গুলাই ফেলতেছি। আমি আরেকবার বলি, শোনো, আমি আরেকবার বলি, হ্যাঁ, মনে হয় আমি ভুল বলছি বা একটু আম, গুলাই ফেলছি। সেটা হচ্ছে যে ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম। ডাইজেশনটা তোমার হবে স্টোমাকে, ওকে। দেন হচ্ছে অ্যাবজর্পশন হবে তোমার ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনের পরে তোমার হবে মেটাবলিজম। ওকে, ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম। ডাইজেশন হবে, ডাইজেশন হবে তোমার স্টোমাকে। দেন হচ্ছে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন হবে কোথায়? মানে ডাইজেশন হলো, তারপরে হচ্ছে ওটা কি হলো? অ্যাবজর্পশন হবে তোমার হচ্ছে ইন্টেস্টাইনে। তারপরে হবে মেটাবলিজম, মানে হচ্ছে যে অ্যাবজর্পশন হওয়ার ফলে যে নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হইলো, সেগুলো হচ্ছে মেটাবলিজম হয়ে তোমার, ওইটার মেটাবলিজম হয়ে বডির যেখানে যেভাবে দরকার সেভাবে সেটা চলে যাবে। এখন যদি হচ্ছে যে এই প্রসেস গুলা, নর্মাল যে প্রসেসটা আছে, ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম, এখানে যদি কোনো ধরনের সমস্যাগুলো হয়, যে ডাইজেশন যেখানে হওয়ার কথা সেখানে যদি কোনো ধরনের আলসার, ইরোশন, আলসার বা হচ্ছে যে আদার কোনো হচ্ছে যে হেমোরেজ
সমস্যা থাকে ইন্টেস্টাইনে, সেক্ষেত্রে হবে কি হবে, আমাদের হচ্ছে যে ডাইজেশন বা অ্যাবজর্পশন বা মেটাবলিজমে হচ্ছে কি দেখা দিবে, প্রবলেম দেখা দিবে। সেক্ষেত্রে হচ্ছে যে আমার যে নিউট্রিশনটা যেভাবে আসলে অ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেভাবে অ্যাবজর্ব হবে না। সো আলটিমেটলি সে খাচ্ছে কিন্তু হচ্ছে যে বডিটা ওইভাবে করে তার ওইটাকে ইউটিলাইজ করতে পারতেছে না সমস্যাগুলোর কারণে। এরপরে হচ্ছে যে আমরা কিছু যেটা জানবো যে স্পেশাল এক্সামিনেশন, মানে এই ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম গুলোর ক্ষেত্রে, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম গুলোর ক্ষেত্রে কি কি এক্সামিনেশন গুলো করা হয়ে থাকে, হ্যাঁ। যে এক্সামিনেশন গুলো করা হয় এটা আমি একটু বলতেছি, একটু জাস্ট জানে রাখো বিষয়গুলো, জাস্ট কি কি করা হয়ে থাকে। একটা হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক ইনটিউবেশন, মেডিকেল ইমেজিং। মেডিকেল ইমেজিং এর মধ্যে হচ্ছে রেডিওগ্রাফি করা হতে পারে, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করা হতে পারে। মেডিকেল ইমেজিং এর মধ্যে কি করা হতে পারে, রেডিওগ্রাফি করা হয়, অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করা হয়, এন্ডোস্কোপি। হ্যাঁ, এন্ডোস্কোপি আরেকটা টার্ম আছে, এন্ডোস্কোপি তোমরা টার্মটা সম্পর্কে অবশ্যই অনেকেই জানো। এন্ডোস্কোপির মধ্যে তোমার চলে আসে হচ্ছে ল্যাপারোস্কোপি, ওকে। তারপর হচ্ছে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি, সেলিওটমি যেটা আর কি করা হয়। টেস্ট অফ ডাইজেশন অ্যাবজর্পশন করা হতে পারে। তারপর অ্যাবডোমিনোসেন্টোসিস ফর পেরিটোনিয়াল ফ্লুইড, ইন্টেস্টাইনাল অ্যান্ড লিভার বায়োপসি, এগুলা